ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, হিন্দু মুসলিম ভেদাভেদ না করা তার সংকল্প। নির্বাচনী প্রচারে আবারও মুসলিম বিদ্বেষ ছড়ালেন বিজেপি সভাপতি অমিত শাহ। অন্ধ্রপ্রদেশে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডে 6 জন নিহত এবং 20 জন আহত। আছে গাজায় ইসরায়েলি হামলার খবর। নিপুণ কাজের জন্য কুয়েতে চাহিদা রয়েছে বাংলাদেশি দর্জিদের। মহাকাশে দেখা মিলল ঈশ্বরের হাতের। জানাবো এই খবরটিও। বিশ্বের নানা প্রান্তের নানা রকম খবর নিয়ে বিশ্বযোগের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নীলুফা জাহান তিথি। নির্বাচনী প্রচারে মুসলিম বিদ্বেষকে হাতিয়ার বানানো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, হিন্দু মুসলিম ভেদাভেদ করা হলে সমাজে বেঁচে থাকার উপায় থাকবে না। তিনি বলেন, এটা তার সংকল্প যে তিনি হিন্দু মুসলিম ভেদাভেদ করবেন না। মঙ্গলবার বারাণসীতে মনোনয়নপত্র জমা দেওয়ার পর এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। উল্লেখ্য, গত 21 এপ্রিল রাজস্থানের বাঁশবাড়াতে একটি নির্বাচনী সভা করেছিলেন নরেন্দ্র মোদী। সেখানে মোদী বলেছিলেন, কংগ্রেসের সরকার বলেছিল দেশের সম্পত্তিতে প্রথম অধিকার মুসলিমদের, অর্থাৎ জনগণের সম্পদ ছিনিয়ে নিয়ে যাদের অনেক সন্তান, যারা অনুপ্রবেশকারী, তাদের মধ্যে বিলিয়ে দেয়া হবে। সে সময় তিনি আরো বলেন, মনমোহন সিং এর সরকার বলেছিল দেশের সম্পত্তিতে প্রথম অধিকার মুসলিমদের, যা ভারত জুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। নির্বাচনী হলফনামায় মোট 3,02,00,000 রুপি মূল্যের সম্পত্তির হিসাব দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে তার নেই কোনো গাড়ি কিংবা বাড়ি। সম্পদের বিবরণীর মধ্যে স্থায়ী আমানত হিসেবে তিনি দেখিয়েছেন 2,86,00,000 রুপি। এই অর্থ স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় আমানত রয়েছে। বর্তমানে তার হাতে নগদ অর্থ রয়েছে 52,920 রুপি। আরও দুটি ব্যাংক অ্যাকাউন্টে তার 80,304 রুপি রয়েছে। এছাড়া ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে 9,12,000 রুপি বিনিয়োগ রয়েছে মোদীর। পাশাপাশি 2,68,000 রুপি মূল্যের 4টি সোনার আংটি রয়েছে তার। গত 5 বছরে 11,14,000 রুপি থেকে তার আয় বেড়ে 23,56,000 রুপি হয়েছে। বিরোধী দলগুলো মুসলিমদের স্বার্থ বেশি দেখে। ভারতের নির্বাচনী প্রচারণার শুরু থেকেই এমন অভিযোগ করে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ ক্ষমতাসীন বিজেপির নেতারা। সর্বশেষ মঙ্গলবার পশ্চিমবঙ্গের উলুবেনিয়ায় লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরুণ উদয় পাল চৌধুরীর পক্ষে ভোট চাইতে গিয়ে তৃণমূল কংগ্রেসকেও মুসলিম তোষণের অভিযোগ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর পরও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন যাননি সেই প্রসঙ্গ টেনে অমিত শাহ বলেন, বাংলায় ইমামদের ভাতা দেয়া হলেও মন্দিরের পুরোহিতদের ভাতা দেয় না মমতা দিদির সরকার। এ সময় তিনি আরো বলেন, দুর্গাপূজায় মমতা দিদি ছুটি দেন না, রমজানে ছুটি দেন। এদিকে পশ্চিমবঙ্গের গণমাধ্যমগুলো জানিয়েছে, 2011 সালে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস সরকার গঠনের পর থেকে সরকারি ছুটির সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে দুর্গাপূজায়। গত বছরই দুর্গাপূজা উপলক্ষে রাজ্যে 10 দিনের ছুটি ঘোষণা করেছিল তৃণমূল সরকার। এর আগের বছর একই উৎসবে 11 দিন ছুটি পেয়েছিলেন সরকারি কর্মচারীরা। ইরানের চাবাহার বন্দর নিয়ে চুক্তি করায় ভারতকে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। হুঁশিয়ারির জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, বিষয়টিতে কারো সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থাকা উচিত নয়। যুক্তরাষ্ট্র নিজেই অতীতে চাবাহারের বৃহত্তর প্রাসঙ্গিকতার প্রশংসা করেছে বলে জানান জয়শঙ্কর। সোমবার চুক্তির পর গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে দিল্লি তেহরানের চুক্তি স্বাক্ষর নিয়ে এক প্রশ্নের জবাবে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র বেদান্ত প্যাটেল। এর একদিন পর প্রতিক্রিয়ায় এস জয়শঙ্কর যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির জবাব দেন। বলেন, এই চুক্তির ফলে চাবাহার বন্দরে বড় বিনিয়োগের পথ খুলে যাবে। প্রকল্পটি সমগ্র অঞ্চলের জন্য ভালো হবে। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে আটা ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে চলমান বিক্ষোভের সহিংসতায় নিহত হয়েছে অন্তত 4 জন। এদের মধ্যে 2 জন গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও শতাধিক মানুষ। মঙ্গলবার নিহতদের স্মরণে কালো দিবস হিসেবে ঘোষণা করে বিক্ষোভ করেছে জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি JASC। মুদ্রাস্ফীতি, মূল্যবৃদ্ধি,
চড়া রাজস্ব ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে শুক্রবার থেকে জেএসসির আহ্বানে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেছে হাজারো মানুষ। সপ্তাহ শেষে বিক্ষোভ আরও তীব্রতর হয়েছে। বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট ও মোবাইল পরিষেবা, স্কুল, গণপরিবহন ও ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আধা সামরিক বাহিনীর রেঞ্জার্স মোতায়েন করা হয়েছে। তাদের সাথেও সংঘর্ষে জড়িয়েছে বিক্ষোভকারীরা। ভারতের অন্ধ্রপ্রদেশে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডে 6 জন নিহত এবং 20 জন আহত হয়েছে। বুধবার প্রথম প্রহরে পালনাড়ু জেলায় একটি লরির সাথে সংঘর্ষের পর যাত্রীবাহী বাসটিতে আগুন ধরে যায়। আহতদের চিলাকালুরিপেট ও গিন্টুরের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে বাসে ছিলেন 42 জন যাত্রী। বাসটি হায়দ্রাবাদের উদ্দেশ্যে যাচ্ছিল। রাত 1টা নাগাদ আচমকাই একটি লরির সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় বাসটিতে। জ্বলতে থাকে লরিটিও। মৃতদের মধ্যে একজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। দুর্ঘটনায় দুটি গাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। এবার গাজা প্রসঙ্গ। টানা 7 মাসের বেশি সময় ধরে গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে 35,000-এর বেশি ফিলিস্তিনি। এর মধ্যে 24 ঘণ্টায় নিহত 82 জন। জাতিসংঘ জানিয়েছে গাজায় নিহতদের মধ্যে 56% নারী ও শিশু। এদিকে ইসরায়েলি হামলায় গাজায় এক জাতিসংঘ কর্মীর মৃত্যু হয়েছে। সৃষ্টি ঘটকের প্রতিবেদনে বিস্তারিত। গাজার সব জায়গায় হামলা জোরদার করেছে ইসরায়েল। মঙ্গলবারও নুসেইরাত শরণার্থী শিবির, জাবালিয়া, গাজা সিটি, রাফা সহ বিভিন্ন জায়গায় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। একই সঙ্গে স্থলাভিযানও অব্যাহত থাকে। এসব হামলায় হতাহত হন বহু ফিলিস্তিনি। একই দিন দক্ষিণ গাজার একটি হাসপাতালে যাওয়ার সময় ইসরায়েলি হামলায় জাতিসংঘের এক কর্মী নিহত হয়েছে। আহত হয়েছে অপর এক কর্মী। এই মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এ ঘটনায় নিন্দা ও পূর্ণ তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি। যুদ্ধ শুরুর পর থেকে চরম মানবিক সংকটে থাকা গাজাবাসীর জন্য আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার পাঠানো ত্রাণবাহী ট্রাকের বহরে গেল কিছুদিন ধরে হামলা করছে বিক্ষুব্ধ ইসরায়েলিরা। মঙ্গলবারও গাজার উদ্দেশ্যে রওনা দেয়া ত্রাণবাহী ট্রাকের বহরে আগুন ধরিয়ে দেয় তারা। এতে নতুন করে গাজায় ত্রাণ নিয়ে যেতে ভয় পাচ্ছেন ট্রাক চালকরা। ত্রাণবাহী ট্রাকে হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে মার্কিন প্রশাসন বলছে, মঙ্গলবার গাজায় মাত্র 50 ট্রাক ত্রাণ প্রবেশ করেছে, যা চাহিদার তুলনায় একেবারেই সামান্য। টানা 7 মাসের বেশি সময় ধরে গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে 35,000-এর বেশি ফিলিস্তিনি। জাতিসংঘ জানিয়েছে নিহতদের মধ্যে 56% নারী ও শিশু। এদিকে গাজার দক্ষিণাঞ্চলীয় মিশর সীমান্তবর্তী শহর রাফাতে হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। গাজায় হামলা শুরুর পর লাখো ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে শহরটিতে। হামলার মুখে এরই মধ্যে 4.5 লাখ মানুষ রাফা থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এছাড়া গাজার উত্তরাঞ্চলে নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন আরও 1 লাখ মানুষ। সৃষ্টি ঘটক, 71। চীন থেকে বৈদ্যুতিক গাড়ি এবং সেই গাড়ির ব্যাটারি, ইস্পাত, সোলার সেল, অ্যালুমিনিয়াম এবং আরও অজস্র যেসব পণ্য আমদানি করে যুক্তরাষ্ট্র, সেসবের ওপর এবার উচ্চ হারে শুল্ক চাপানোর সিদ্ধান্ত নিয়েছে মার্কিন ফেডারেল সরকার। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন এই ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার হোয়াইট হাউসের রোজ গার্ডেন থেকে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে প্রেসিডেন্ট বাইডেন জানান, সবচেয়ে বেশি কর আরোপ করা হচ্ছে বৈদ্যুতিক গাড়ি এবং এ ধরনের গাড়ির সঙ্গে সংশ্লিষ্ট যাবতীয় সামগ্রীর ওপর। আমদানি করা চীনা গাড়ির ওপর 100%, যন্ত্রাংশের উপর 50% এবং ব্যাটারির উপর 25% অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। বাইডেন বলেন, চীন যুক্তরাষ্ট্রের বাজার নিয়ন্ত্রণের লক্ষ্য নিয়ে অগ্রসর হচ্ছে। বেইজিংয়ের এ লক্ষ্য ব্যর্থ করতে এবং বাজারের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতেই এই পদক্ষেপ নিচ্ছে ওয়াশিংটন। আগামী 24 মে শুক্রবার থেকে শুরু হচ্ছে 4 দিনব্যাপী 33তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা 2024। জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে আয়োজিত এবারের বইমেলা উদ্বোধন করবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা। বাংলাদেশ, ভারত ও উত্তর আমেরিকার স্বনামধন্য 30টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে এবারের মেলায়। বইমেলাকে সামনে রেখে মঙ্গলবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন আয়োজক প্রতিষ্ঠান মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারপারসন ডক্টর নুরুন নবী, প্রধান নির্বাহী
বিশ্বজিৎ সাহা, উপদেষ্টা গোলাম ফারুক ভূঁইয়া ও এবারের বইমেলার আহ্বায়ক লেখক হাসান ফেরদৌস। এবারের বইমেলায় পদ্মশ্রী পুরস্কার বিজয়ী সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা সহ বিশিষ্ট শিল্পীদের অনেকেই সঙ্গীত পরিবেশন করবেন। আয়োজকরা জানিয়েছেন, এবারই প্রথম বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘর যুক্ত হয়েছে নিউ ইয়র্ক বইমেলায়। আমাদের উদ্বোধক আপনারা অনেকে জেনেছেন এর মধ্যে বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ দুরবিহুদা। এছাড়া আপনারা তালিকা অলরেডি পেয়েছেন, দেখবেন যে অসংখ্য অতিথি আমরা পাচ্ছি বাংলাদেশ থেকে এবং অল্প সংখ্যক অতিথি ভারত থেকেও আসছে। সবচেয়ে আনন্দের কথা, বিপুল সংখ্যক প্রকাশক আসছে। নিপুণ কাজের জন্য কুয়েতে চাহিদা রয়েছে বাংলাদেশি দর্জিদের। প্রবাসী বাংলাদেশি ছাড়াও এদেশের দর্জিদের কাজের কদর রয়েছে ভারত, পাকিস্তান ও মিশরীয় অভিবাসীদের কাছে। তবে কুয়েতে বাংলাদেশি দর্জিদের চাহিদা থাকলেও ভিসা জটিলতা ও অধিক অর্থ ব্যয়ের কারণে কর্মী সংকটে ভুগছেন এ পেশার ব্যবসায়ীরা। কুয়েত থেকে সাদেক রিপনের প্রতিবেদনে বিস্তারিত। চাঁদপুরের সুলতান আহমেদ ২৭ বছর আগে দর্জির দক্ষতা নিয়ে পাড়ি জমান মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে। প্রবাসী বাংলাদেশি ছাড়াও সুলতানের কাজের কদর রয়েছে ভারত, পাকিস্তান ও মিশরীয় অভিবাসীদের কাছেও। মার্কেটটা বাঙালি মার্কেট হিসেবে পরিচিত। বাংলাদেশের কাস্টমারই বেশি, তো অন্যান্য জাতি কাস্টমার আছে, কম বেশি আছে, মানে বাঙালিটাই বেশি এখানে। সুলতান আহমেদের মতো দেশটির রাজধানী কুয়েত সিটি, হাসাবিয়া, আব্বাসিয়া, বাংলাদেশের অধ্যুষিত এলাকা সহ সব শহরেই বাংলাদেশি দর্জি কর্মীদের কদর রয়েছে। বিদেশের মাটিতে দেশি কারিগর দিয়ে কাপড় সেলাই করতে পেরে খুশি প্রবাসী বাংলাদেশিরাও। আমার ২৭ বছর চলে এখানে, কোট, প্যান্ট, শার্ট, যে সময় যেটা প্রয়োজন এখান থেকে আমরা সিলাই আসতাম। বাংলাদেশের মানুষের জন্য কাজ করে, এটা তো মানে সৌভাগ্য, একটা ভালো একটা জিনিস। আগামী জুন মাস থেকে কুয়েতের শ্রমিকদের জন্য ভিসা প্রক্রিয়ার নিয়ম কানুন সহজ করার কথা রয়েছে। তবে দীর্ঘদিন ধরে ভিসাতে কুয়েত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অনুমতি নিতে হওয়ায় ভিসা পেতে দীর্ঘ প্রক্রিয়া সহ অধিক অর্থ ব্যয়ের কারণে কর্মী সংকটে ভুগছেন এই দর্জি ব্যবসায়ীরা। আমাদের লোকের দরকার, কিন্তু আমরা লোক আনতে পারতেছি না। যদি বাংলাদেশ সরকার যদি আমাদের দিকে একটু দেখে বিষয়গুলো অনলাইন সিস্টেম করে দেয়, তাহলে পয়সাও কম লাগবে, লোক এখানে এসে অনেক কর্মসংস্থান হইব। কোম্পানির বিষয় কিন্তু টেলিং দোকানের প্রাইভেট এগুলি বিষয় বাইরে না, যদি বাংলাদেশের সরকার উদ্যোগ নেয় বিষয়ের জন্য, তাহলে বিষয় পাওয়া যেতে পারে। ময়মনসিংহ প্রবাসী দর্জি নাহিদ জানান, দক্ষ হয়ে দর্জি পেশায় কুয়েতে আসলে সফলতা আসবেই। কাজ শিখে আসাটা সবচেয়ে বেটার। স্কেল ভালো করতে হইব। যদি কেউ আসতে চায় বাহিরে, তারা যেন কোনো একটা কাজ শিখে আসে। এছাড়া ভিসা প্রক্রিয়া সহজীকরণ করলেও অন্য পেশায় আসার সুযোগও রয়েছে। এতে করে কুয়েত থেকে বাংলাদেশিদের রেমিটেন্স পাঠানোর হারও বাড়বে। তানহা জুলিয়া, ৭১। পেরুতে একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। দেশটির পাহাড়ি আয়াকুচো অঞ্চলে স্থানীয় সময় মঙ্গলবার ওই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। বাসটি ৪০ জন আরোহী নিয়ে আন্দিজ পর্বতের দিকে যাচ্ছিল। সেখানে প্রায় এ ধরনের দুর্ঘটনার খবর পাওয়া যায়। ইতোমধ্যেই ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও ৩ জনের মরদেহ বাসের নিচে আটকা পড়ে আছে। শিলাবৃষ্টি সহ খারাপ আবহাওয়ার কারণে ওই ৩ জনের মরদেহ উদ্ধারে সময় লাগছে। ইউক্রেনের পথে রয়েছে মার্কিন সামরিক সহযোগিতা। এসব অস্ত্র রণক্ষেত্রে প্রকৃত পার্থক্য গড়ে দেবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। মঙ্গলবার অঘোষিত কিয়েভ সফরে তিনি এই মন্তব্য করেছেন। কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর ব্লিংকেন বলেন, যুক্তরাষ্ট্রের দেয়া কিছু সহযোগিতা পথে রয়েছে এবং কিছু এরই মধ্যে ইউক্রেনে পৌঁছে গেছে। এটি কঠিন এক সময়, তাই রণক্ষেত্রে রাশিয়ার চলমান আগ্রাসনের বিরুদ্ধে মার্কিন সামরিক সহযোগিতা প্রকৃত পার্থক্য গড়ে দেবে। এছাড়া শিগগিরই আরও বাড়তি সামরিক সহায়তা ইউক্রেনে পৌঁছাবে বলে জানিয়েছে ফ্রান্স। এ নিয়ে জেলেনস্কির সাথে ফোনে কথা বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ইউক্রেনের সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার প্রধান জেনারেল কায়রাইলো বুদানোভ জানিয়েছেন, যুদ্ধের সম্মুখভাগে খারাপ পরিস্থিতিতে রয়েছে ইউক্রেন। গত শুক্রবার ভোরে ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চল খার্কিভে হঠাৎ করে হামলা চালায় রুশ বাহিনী। এই সময় তারা ইউক্রেনের ভেতরে ঢুকে পড়ে। বর্তমানে সেখানে বিপুল সংখ্যক রুশ সেনার বিরুদ্ধে লড়াই করছে ইউক্রেনীয় সেনারা। তবে রাশিয়ার তুলনায় তাদের সেনার সংখ্যা খুবই কম, জানিয়েছেন বুদানোভ। তিনি বলেছেন, প্রতি ঘন্টায় এই পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। বুদানোভ জানিয়েছেন, তাদের ধারণা রাশিয়ার সেনাদের লক্ষ্য হল ইউক্রেনের সেনাদের শক্তি কমিয়ে ফেলা এবং অন্যান্য জায়গা থেকে যেন ইউক্রেন ওই দিকে সেনা নিয়ে যায় সেরকম পরিস্থিতি তৈরি করা।
মহাকাশে দেখা মিলল ঈশ্বরের হাতের। ডার্ক এনার্জি ক্যামেরায় তোলা এক ছাক ছবির মধ্যে এই হাতের সন্ধান পেলেন বিজ্ঞানীরা, যা মহাজাগতিক সৌন্দর্যেরই বহিঃপ্রকাশ। সহজে বললে এটা আসলে জমাট বাঁধা অপার্থিব ধুলা ও মেঘের আস্তরণ। এটিকে গ্লোবিউল ধূমকেতুর অংশ মনে করা হয়। চিলির ভিক্টর এম ব্ল্যাঙ্কো টেলিস্কোপে যুক্ত করে দেয়া ডার্ক এনার্জি ক্যামেরায় ধরা পড়েছে এই ছবি। 1976 সালে প্রথমবার এই ধূমকেতু আবিষ্কৃত হয়। প্রকৃতপক্ষে এটা কোনো ধূমকেতু নয়, জমাট বাঁধা গ্যাস ও ধুলা। এর আকৃতি অনেকটা ধূমকেতুর মতো, তবে নামে ঈশ্বরের হাত হলেও এর সঙ্গে আধ্যাত্মিকতার কোনো যোগসূত্র নেই। কেবল মহাজাগতিক সৌন্দর্যের সঙ্গে মিল রেখেই এমন নামকরণ করা হয়েছে। এই ছিল আজকের বিশ্বযোগে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। কাল একই সময় আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে থাকুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সঙ্গেই থাকুন।